আমাদের যে প্রত্যাশাটা ছিল সেটা অগ্রসর পূরণ করতে পারে নাই। এখানে আমরা ভালো কিছু পাচ্ছি না। 2-5 জন অগ্রসর থাকলেও তাদের দেখেই তো আমরা এই যে সাহসটা পাইতেছি। স্বাধীনতা দিবসে আমরা আমাদের যে তারুণ্য, সেই তারুণ্যর যে প্রত্যাশা, সেই প্রত্যাশা থেকে আমরা কতটুকু কি পেয়েছি বা আমাদের সামনে কি চ্যালেঞ্জ আছে, আমরা সেই চ্যালেঞ্জ কিভাবে মোকাবেলা করতে পারি এবং দীর্ঘ 17টা বছর পর ফ্যাসিবাদী একটি শাসন ব্যবস্থা সম্পন্ন হয়েছে, শেষ হয়েছে। তার পরিপ্রেক্ষিতে আমরা একটি অন্তর্বর্তীকালীন সরকারও পেয়েছিলাম। এখন আমরা একেবারে পূর্ণ গণতান্ত্রিক একটা রাষ্ট্র ব্যবস্থার ভিতরে আছি। তো আমি প্রথমে আশালতার দিকে যাব। আশালতা, আপনার কাছে আমার প্রশ্ন থাকছে যে স্বাধীনতার এই 55 বছরে তরুণরা কি আসলে স্বাধীনতা পেয়েছে? আসলে প্রত্যাশার যদি জায়গা পূরণের কথাই বলা হয়, তো আসলে প্রত্যাশা পূরণ আংশিকভাবে হচ্ছে। পরিপূর্ণ প্রত্যাশা আসলে আমরা সেই 71 থেকে 24 এ পর্যন্ত যদি এখন পর্যন্ত যদি ধরা হয়, তো প্রত্যাশা পূরণের জায়গাটা আসলে ওইভাবে হয়নি, আংশিকভাবেই পূরণ হয়েছে। আচ্ছা, আমি ধন্যবাদ। আমি ফায়াজের কাছে যাব। ফায়াজ, আপনি আমাকে বলবেন যে আমাদের যে অগ্রজ, ধরেন 71 সালে আমাদের মহান মুক্তিযোদ্ধারা, 90-এর গণ অভ্যুত্থানের যে নেতারা ছিলেন, বা 24-এর যারা নেতৃত্ব দিয়েছেন, আপনারা যারা নেতৃত্ব দিয়েছেন, এই যে আপনাদের আগের আপনারা যারা উত্তরসূরি, এই অগ্রজদের কাছে আপনাদের প্রত্যাশাটা কি? এখনকার তরুণদের প্রত্যাশাটা কি রয়েছে? অগ্রজদের দ্বারা আমাদের যে প্রত্যাশাটা ছিল সেটা অগ্রসর পূরণ করতে পারে নাই। কেন পারে নাই? তারা হচ্ছে প্রথমত দেশের জন্য কাজ করার লক্ষ্যে আগাইছে, পরবর্তীতে তারা নিজের স্বার্থের খাতিরে বিভিন্ন দুর্নীতির এতে জড়ায় পড়ছে। পড়ার কারণে দেশ আজকে 55 বছরে যেই পর্যন্ত আগানো দরকার ছিল ওই পর্যন্ত আগায় নাই, উল্টা পিছাচ্ছে বাংলাদেশ, দুর্নীতিতে টপে যাচ্ছে। তারপরে বিভিন্ন সেক্টরে বাংলাদেশে একদম ভরাডুবি। বাংলাদেশ থেকে কোনো বড় বড় বিজ্ঞানী থেকে শুরু কোনো কিছুই বেরোচ্ছে না, উল্টা বাংলাদেশের চাঁদাবাজ, দুর্নীতিবাজ, সন্ত্রাস, ধর্ষণকারী এইসব বেরোচ্ছে। এইটা হচ্ছে প্রথম কথা। আর অগ্রজের দ্বারা আমাদের যে প্রত্যাশাটা ছিল, অগ্রজরা আমাদেরকে আরও সুন্দরভাবে আগায় নিয়ে যাবে। বাংলাদেশ আজকে টপ কান্ট্রিতে থাকার কথা ছিল, বাংলাদেশ আজকে দেখেন খুঁজে পাবেন না একটা দিকতে, শুধু আছে স্লোগান আর স্লোগান, ওদের নেতার গাড়ি পিছনে ছুটবে, এইগুলাই শুধু আছে। এইগুলা অগ্রজরা শিখাই দিয়ে গেছে। এখন একটা তরুণ সে কীভাবে আজকে আমি এখানে বসে আছি, অনেক তরুণ দেখেন গাড়ি পিছন পিছন দৌড়াচ্ছে। এবং আপনারা অনেক তরুণকে শিখাই দেওয়া হয়, আপনি এইরকম সভা সেমিনারে আসবেন, ওরা এসে আমার নেতা অমুক উন্নয়ন, আমার নেতার ওই উন্নয়ন, আমার নেত্রী এই করে এগিয়েছে, আমার নেতা এই এত কিছু করছে, এইগুলো নিয়ে জয়ধ্বনি। কিন্তু এইগুলো যে জনগণের টাকায় করছে, জনগণের ট্যাক্সের টাকায় করছে, জনগণ যে এইগুলো ট্যাক্স পেমেন্ট করে, জনগণ যে ঋণ পরিশোধ করে, এইগুলো দিয়ে কারো খেয়াল নাই। এবং বাংলাদেশের অগ্রজদের এই যে পিছায় দিয়াটা, এইটার জন্য বাংলাদেশ আজকে এখনও 55 বছর স্বাধীনতা, এখনও বাংলাদেশ আগাতে পারতেছে না। এবং বর্তমান তরুণরাও চেষ্টা করছে তরুণদের থেকে কিছু ল্যাসপেন্সার, এরা হচ্ছে এই 24-এ গণ অভ্যুত্থানকে বিক্রি করে দিয়ে তারা হচ্ছে আবার সে একই কাতারে হাঁটছেন। ধন্যবাদ ফায়াজ। আমি একটু যাব সাদিয়ার কাছে। সাদিয়া, আপনি আমাকে একটু বলবেন যে এইটারই কন্টিনিউশন, যে অগ্রজরা কি তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করেছেন এই পর্যন্ত? আপনার কি মনে হয়? ধন্যবাদ সুবর্ণভূমি টেলিভিশনকে এবং স্বাধীনতা দিবসের শুভেচ্ছা সবাইকে। অগ্রজরা যে ভূমিকা রেখেছে আসলে খুবই দুঃখজনক। আমরা এটা চাইনি। আমরা চেয়েছি অগ্রজরা এমন ভূমিকা রাখুক, আমরা দেশকে এই এখন যেখানে আছে এখান থেকে আমরা আরও বেশি ডেভেলপ করতে চেয়েছিলাম। আমাদের হাতে এখন কিন্তু মোবাইল আছে, আমাদের হাতে সবার ঘরে ঘরে দেখবেন ল্যাপটপ আছে। এখন যেহেতু পুরো পৃথিবীটা আমাদের হাতের মুঠোয়, তো অগ্রজরা যদি আমাদেরকে একটু সাপোর্ট দিত, একটু যদি আমাদেরকে সাহায্য করত, তাহলে আমরা কিন্তু দেশটাকে আরও 100 বছর আগায় নিয়ে যেতে পারতাম। এখন অনেকে কোশ্চেন করতে পারে 100 বছর কিভাবে আগাবো। দেখেন 55 বছর কিন্তু অলরেডি স্বাধীনতা চলে গেছে, সেখানে আন্দোলন কিন্তু একটা দুইটা যায় নাই। দেশকে কয়েকবার আন্দোলনের মুখোমুখি হতে হয়েছে এবং অনেকে নেতৃত্ব দিয়েছে। এর ভিতরে তত্ত্বাবধায়ক সরকার গেছে,
তারপরে আমাদের নতুন যে সরকাররা এসছে, তো সবার একটা ছিল যে সবাই আসে নেতৃত্ব দিতে, প্রথম কিছুদিন খুব ভালো ভূমিকা রাখে এবং কিছুদিন পরে যখন মানুষের একটা জয় জয়কার ধ্বনি আসে যে না আমরা কিছু পাচ্ছি, তখনই তাদের রূপ চেঞ্জ হয়ে যায়। কিন্তু মানুষ কিন্তু এটা চায় না, মানুষ চায় যে ওরা এভাবেই আগায় যাক। না, আমরা যারা এখানে বসে আছি আমরাই কিন্তু অনেকে বলি যে আমি যদি নেতা হই, আমি যদি সামনের সারিতে থাকি, তো আমি ইনশাআল্লাহ এটা করব। এখন এটা আমি করব কি করব না, এটা কিন্তু ডিপেন্ড করে আমার মানসিকতার উপরে। এবং আরও একটা জিনিস ডিপেন্ড করে, সেটা হচ্ছে আমার পরিবার আমাকে কী শিখাইছে বা আমার উত্তরসূরিরা কিভাবে চলেছে। যখন আমি দেখে এসেছি যে আমার পরিবার প্রথমে রূপ ছিল সুন্দর, কিন্তু পেছনে চুরি করতে মানে খুবই পারদর্শী, মানে উপরে সুন্দর একটা ফুল বাগান, নিচে হচ্ছে সার চুরির মতো অবস্থা। তো আমি কি শিখব? আমার নেতা আমাকে শিখায় যাচ্ছে যে তুমি যদি সামনে নেতৃত্ব দিতে চাও, অবভিয়াসলি তোমাকে চুরি করতে হবে, খুন গুম মানে যত কিছু আছে তোমাকে সামনে তুমি দেখাবা যে আমি কিছুর সাথে নাই, কিন্তু পেছনে তুমি সবাইকে ব্যস্ত রাখবা এবং তুমি একটা নেতৃত্বর জায়গা তৈরি করবা। তাতে কি হচ্ছে, তাতে কিন্তু দেশটা অরাজনৈতিক একটা সিস্টেমের উপর দিয়ে যাচ্ছে, সেখানে আমরা ভালো কিছু পাচ্ছি না। ওই স্বাধীনতা হোক আর যাই হোক, স্বাধীনতা তো কয়েকবার হলো, স্বাধীন হয়েছি কি আমরা? ওই এর জন্য দায়ী নেতারাই। আমি নেতাদেরকেই দোষ দিব, কারণ নেতারা যে পথে হাঁটে আমরাও তো সে পথে হাঁটবো। ধন্যবাদ। আমি রাসেলের কাছে যাব একটু। রাসেল, এই যে অগ্রজদের নেগলিজেন্সি বা তাদের কাছে আমাদের যে প্রত্যাশা ছিল তরুণদের, সেই যে প্রত্যাশাগুলোর থেকে আমরা বিচ্যুত হয়েছি বা অপ্রাপ্তি আমাদের রয়েছে, সেই কারণে কি 24-এর গণ অভ্যুত্থান? আমাদের যে প্রত্যাশা এবং যে প্রাপ্তি, সেটার ব্যবধান তো আকাশ এবং পাতাল একটা ব্যবধান। আমরা তো শিক্ষার্থী এবং দেখেন যে 71 সাল থেকে এই পর্যন্ত যত রাজপথের আন্দোলন হয়েছে সবই আসলে রাজপথে জীবন দিয়েছে ছাত্র জনতা, বিশেষ করে শিক্ষার্থীরা সেখানে নেতৃত্ব দিয়েছে। তো শিক্ষার্থীদের আসলে থাকার কথা কিন্তু ক্লাসরুমে, তারা বিভিন্ন জায়গায় তাদের যে তাদের মেধার মাধ্যমে তারা ভূমিকা রাখবে দেশের জন্য, কিন্তু বারংবার দেখতে হচ্ছে আমাদেরকে আসলে দেশের জন্য রাজপথে লড়াই করতে হচ্ছে। এই রাজপথে লড়াই করার দায়িত্ব তো আসলে রাজনৈতিক নেতাদের। তো সেই জায়গা থেকে আমাদেরকেও আসলে রাজনৈতিক মুখী হইতে হচ্ছে একটা কারণে, যে আমাদের যে রাজনৈতিক নেতারা আছে অগ্রজরা, তারা তাদের ভূমিকা সঠিকভাবে পালন করছে না। এবং এখানে একটি বাংলাদেশের বড় সমস্যা হলো আমলাতান্ত্রিক জটিলতা। এই আমলাতান্ত্রিক জটিলতা এবং লেজুর ভিত্তিক যে রাজনীতি, এর থেকে মুক্ত না হইলে আসলে এই যে 24-এর গণঅভ্যুত্থানে যে এত মানুষের আত্মদান 2000 এবং যে 30,000 পঙ্গুত্ব, এটা হতেই থাকবে। তো এটা থেকে আসলে মুক্তির পথ একটাই, যে তরুণ সমাজ আছে অগ্রজদের দিকে আমরা মুখাপেক্ষি না হই। ধন্যবাদ রাসেল। আমরা একটু পিছনে ফিরে যাই, যে 24-এর গণ অভ্যুত্থান, তার যে প্রেক্ষাপট আমরা সকলেই জানি। তো আমি অনন্যাকে একটু বলবো যে সেই 24-এর যে আন্দোলনের সূচনা, যশোরের যে সূচনা, আপনারা যে অল্প কিছু তরুণ মিলে শুরু করেছিলেন, আপনার সেই দিনগুলো একটু বলবেন যে কেমন ছিল সেই দিনগুলো? যখন কারফিউ দিয়ে দিল তখন তো বেরোইলেই বিপদ। আমরা তো তারপরেও বের হইছি, দেখছি বাইরের পরিস্থিতি কি, স্পটে যেয়ে দেখতেছি আরও 3-5 এসে দাঁড়াই আছে। আমরা তো তখনও দাঁড়ানোর মানে সাহসটুকু করতে পারছি। এই সাহসটুকু পাইছি তো আমরা আমাদের অগ্রজদের দিয়েই। আমাদের সঙ্গে সবাই আলাপ করতেছিল যে অগ্রজদের আসলে পুরোটাই নেগেটিভ, কিন্তু আমার কাছে কখনো এটা মনে হয় না। আমার মনে হয় যে 2-5 অগ্রজ থাকলেও তাদের দেখেই তো আমরা এই যে সাহসটা পাইতেছি, এই সাহসটা করতেছি তো তাদের দেখেই। তারা যদি আমাদের সামনে না থাকলো কখনোই আমরা এই সাহস দেখাতে পারতাম না। যশোরের যে প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষ আমাদের সঙ্গে আন্দোলনে যুক্ত হয়েছে। আমাদের সঙ্গে শিক্ষক, একজন শিক্ষিকা যেভাবে আমাদের মেয়েদের পরে যেদিন হামলা হলো, যেদিন ওই ম্যাম আমাদের সঙ্গে যুক্ত হয়েছিল, ওটা তো নিস্তাকিদে, ওনার তো কোনো দরকারই নাই। উনি শিক্ষকটা কি, যশোরে কি একজন শিক্ষক ছিল সেই সময়?
তো বহু শিক্ষক ছিল, কিন্তু সবাই তো মেরুদণ্ড খাড়া করে প্রথমে আসার নীতিবান সাহস দেয় শিক্ষক। নাই। নীতিবান শিক্ষক, অনেক। সেটাই। ওই সে কি আমাদের অগ্রজ না? অবশ্যই তার কাছ থেকেও তো হয়তো দ্বিতীয় দিন আমি হয়তো ভয় পাইতাম যে আচ্ছা মারতেছে, তাহলে একটু পিছায় যাই। তো মনে হয়েছে নাই তো, আমার মা এসে সামনে দাঁড়াই গেছে, আমাদের কে ঠেকাবে? আমরা হচ্ছে একটা সেফ জোনের মধ্যে থেকে আন্দোলনটা করতে পারছি, কিন্তু যেটা যশোরের বাইরে মাগুরাতেও কি পরিমাণ হচ্ছে হামলার শিকার হয়েছে বাচ্চারা, নড়াইলের বাচ্চারা হচ্ছে আমাদের এইখানে লাঠিচার্জ হয়েছে, কিন্তু কোনো ঝররা বুলেট, টিয়ার গ্যাস এরকম টাইপের কিছুই হয়নি। তারপরে যতটুকু পুলিশি হামলা হয়েছে সারা দেশে, যশোরে কিন্তু সেটা হয় নাই। এটার পেছনেও তো আমাদের অগ্রজদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, যেটা হয়তো আমরা অনেকেই জানি না, জানলেও আমরা স্বীকার করি না, কারণ সব ক্রেডিট আমাদের, সব ক্রেডিট হচ্ছে ছাত্রদের সব ক্রেডিট। তো যাই হোক, ক্রেডিটেরও কোনো দরকার নেই, যে যেটা করেছে সেটা তো অনেকেই জানে, আর সেই জানাটাতেই অনেক গুরুত্বপূর্ণ আর কি। ধন্যবাদ অনন্যা। ওই দিনের আসলে ওই সময়ের যে স্মৃতি, সেটি হচ্ছে যে ছাত্রদের, আমরা যে কারণে বলি যে ছাত্র জনতার গণ অভ্যুত্থান, অর্থাৎ আপনারা ছাত্ররা কিন্তু বাড়ির থেকে তাদের মা বাবাকে আনতে সক্ষম হয়েছিলেন, এবং এই ক্রেডিটটা আসলে আপনাদেরই। এবং যশোরের প্রেক্ষাপটে আমি যেটা বলতে চাই যে আপনাদের ভাগ্য খুবই ভালো যে এসপি প্রলয় জোয়ারদার ছিলেন না। ধন্যবাদ। আমরা এতক্ষণ আজকের তারুণ্য এবং স্বাধীনতা দিবস, স্বাধীনতার 55 বছর, এই বিষয় নিয়ে আলোচনা করছিলাম। আমাদের আলোচনার যে মূল বিষয়বস্তু সেটা হচ্ছে অর্থনৈতিক মুক্তি। অর্থনৈতিক মুক্তি ছাড়া আসলে স্বাধীনতা অর্থহীন। এটা যেমন আজকের আলোচনায় উঠেছে, তেমনি আজকের আলোচনায় আমরা পেয়েছি যে নিরাপত্তা ব্যবস্থাটা, আমার ব্যক্তিগত নিরাপত্তা, আমার পরিবারের নিরাপত্তা, এই ব্যবস্থার উপরে জোর দেওয়া, আমাদের শিক্ষা ব্যবস্থার উপরে, আমাদের কর্মমুখী শিক্ষা, আমাদের প্রশিক্ষণ, এই তরুণদেরকে যদি আমরা কাজে লাগাতে চাই তাহলে আমাদেরকে সুষ্ঠু একটি ব্যবস্থাপনা নিতে হবে, যেখানে ঘুষ, দুর্নীতি, বাণিজ্য এবং আমলাতান্ত্রিক জটিলতা যেখানে বাসা বাঁধবে না। আসলে বাংলাদেশের যে আমলাতন্ত্র, সেই আমলাতন্ত্র সবসময় তারা আছে শক্তিশালী এবং তারাই রাষ্ট্র নিয়ন্ত্রণ করে, পরিচালনা করে। এখানে যে সমস্ত রাজনৈতিক নেতৃত্ব আছে তারা যদি বিজ্ঞ না হয়, তারা যদি সচেতন না হয়, তাহলে তারাই গিলে ফেলবে। তো আগামী তরুণদের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা হচ্ছে একটি সুন্দর বাংলাদেশ গড়ার। 71 থেকে 24 পর্যন্ত যে আন্দোলন সংগ্রাম হয়েছে, লড়াই হয়েছে, রক্ত ঝরেছে, সব কিছুর মূলেই রয়েছে যে একটা ন্যায় বিচার, ন্যায্যতা এবং সাম্য প্রতিষ্ঠার সমাজ। আমরা আজকের এই প্রত্যাশা রেখেই শেষ করছি। সবাইকে শুভেচ্ছা, ধন্যবাদ।